স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ইভ্যালি নিউজ অ্যান্ড ভিউজে। সাথে আছে আমি তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জাতীয় সংসদের বিএনপি দলীয় হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা। দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়া অনলাইনে বাসভবন থেকে আমাদের সাথে যুক্ত হবেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী। শুরুতে আমরা চলে যেতে চাই বাংলা ভিশনের বার্তা কক্ষে। সেখানে আছেন আমাদের বার্তা সম্পাদক আব্দুর রহমান। আপনার কাছে জানতে চাই দিনের সবশেষ গুরুত্বপূর্ণ প্রধান খবরগুলো কি ছিল। ধন্যবাদ তাইমুর। যথারীতি আজকে যে খবরগুলো ছিল তার মধ্যে আবার নতুন করে করোনার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে এসেছে। এটি এবার একটি বিশেষ অঞ্চলে এটি সীমাবদ্ধ হয়ে পড়েছে। যেমন চাঁপাইনবাবগঞ্জে করোনাটা একটু ব্যাপক আকারে দেখা দিয়েছে। সেখানে শনাক্তের হারটা অনেক বেশি, 50% মতো সেখানে যা টেস্ট করা হয় তার 50% পজিটিভ এসেছে। এটা খুবই আতঙ্কের একটি বিষয়। সেজন্য চাঁপাইনবাবগঞ্জে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা আজ রাত থেকে কার্যকর হবে। সেখানকার সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে 10 জন মারা গেছেন, তার 5 জন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের। সেই জন্য চাঁপাইনবাবগঞ্জকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে লকডাউন করা হয়েছে। সেখানে বাহির থেকে কোনো ধরনের যানবাহন ঢুকতে বা বের হতে পারবে না। শুধুমাত্র আমের যে একটা মৌসুম, সেজন্য আম যাতে বের হতে পারে সে ব্যবস্থা প্রশাসন বিশেষভাবে রাখবে। আর একটি খবর হচ্ছে যে দীর্ঘদিন গাড়ি এবং বিভিন্ন ধরনের গণপরিবহন, বাস, ট্রেন এবং লঞ্চ বন্ধ থাকার পরে আজ থেকে তা চলা শুরু হয়েছে। শতকরা মানে অর্ধেক যাত্রী নিয়ে এটি চলা শুরু হয়েছে। বাসে এবং ট্রেনে এটা কার্যকর করা অনেকটাই সম্ভব হয়েছে, যা আমাদের প্রতিবেদনে উল্লেখিত হয়েছে। লঞ্চে বিষয়টি নিয়ে চেষ্টা করা হয়েছে। যাত্রীর সংখ্যা অপেক্ষাকৃত কম ছিল, তবে সেখানে ওভাবে স্বাস্থ্যবিধি মানার খুব একটা তৎপরতা চোখে পড়েনি। আরেকটি খবর হচ্ছে যে ইসরায়েলের সাথে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলের যে বিষয়টি ছিল আলাদাভাবে, যে ইসরায়েলে যাওয়া যাবে না, সেটি তুলে নেওয়া নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের মহাসচিব পর্যায়ে কথাবার্তা হয়েছে। বলছি তারা নিজেদের জায়গা থেকে কথা বলেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নীতিহীন অবস্থানের কারণে এই পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে পাসপোর্টের সাথে বিশ্ব রাজনীতির কোনো সম্পর্ক নেই। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন যে পাসপোর্ট থেকে ইসরায়েলের বিষয়টি বাদ দিলেও ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরির কোনো সুযোগ নেই। ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে একাধিক প্রতিবেদন ছিল, এটি ক্রমাগত এগিয়ে আসছে। তবে আশার কথা হচ্ছে যে এটি হয়তো বাংলাদেশে ঠিক ওভাবে আঘাত হানবে না। তারপরও উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট অঞ্চলে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক রয়েছে। প্রশাসনও প্রস্তুত রয়েছে। আজ রাতে ঢাকায় কিছুটা বৃষ্টি হয়েছে। এটা ইয়াসের প্রভাবে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে বৃষ্টিটাই রাজধানীর মানুষের জীবনে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। এর পাশে আরেকটি খবর হচ্ছে যে হজ নিয়ে যে একটা জটিলতা ছিল, সেটা কিছুটা কেটেছে। এবার 60,000 মানুষ হজে যাবেন, হজ করতে পারবেন। এটা সারা পৃথিবী থেকে 45,000 যাবেন, আর 15,000 সৌদি আরবের। তাইমুর রশিদ, এই ছিল আমাদের বাংলা ভিশনের খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, বার্তা কক্ষ থেকে সবশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো জানাচ্ছিলেন আমাদের বার্তা সম্পাদক আব্দুর রহমান। অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যথারীতি শুরুতেই যে প্রসঙ্গটা আনতে চাই, করোনা। আমরা দেখেছি যে আজকে মৃত্যু কিছুটা কমলেও সংক্রমণ কিন্তু কিছুটা বাড়ছে। ঈদের পর আজকে থেকে এক ধরনের তো লকডাউন যদিও বেড়েছে বা বিধিনিষেধ বাড়লেও আজকে থেকে গণপরিবহন বলতে আমরা যা বুঝি, বাস, ট্রেন, লঞ্চ সবগুলো আজকে থেকে চলাচল শুরু হয়েছে। এর মাঝে চাঁপাইনবাবগঞ্জের একটা দুঃসংবাদ এলো। আসলে সংক্রমণ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। বৈশ্বিক বিপর্যয় করোনায় আমরা মনে করি বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশে মৃত্যুর হার এবং সংক্রমণ হার কম। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন, গত 2 মাস আগে থেকেই আমাদের সরকার জনগণকে একটা মেসেজ দিতে চেয়েছে
যে দ্বিতীয় ওয়েভের মতো বাংলাদেশেও করোনার সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। এবং তখনই আমরা দেখলাম যে আমাদের মৃত্যুর হার 100-র উপর চলে গেল। প্রতিদিন এক সপ্তাহ প্রায় 100-র উপর মৃত্যুর হার প্রায় হলো। 4-5 দিনের মতো একটা হ্যাঁ। শতাধিক। এবং সংক্রমণের হারও 7,000-8,000 হয়ে গেল। তারপর আমাদের সরকার একটা লকডাউন দিলেন, এবং যেটা 40 দিন গতকাল হয়ে গেল। দেখুন, এই লকডাউন নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, বলতে চেয়েছেন, এটাকে বিতর্কিত করা, এটা ইস্যু তৈরি করা, কি ধরনের লকডাউন হচ্ছে, কেন হচ্ছে। কিন্তু আমরা কিন্তু একটা কথা বলতে পারি যে দেখুন, বেলা শেষে 30 দিন পর আমরা কিন্তু দেখেছি যে হ্যাঁ, আমাদের মৃত্যুর হার কমে এসছে এবং আমাদের সংক্রমণের রেটও 10-এর নিচে সংক্রমণ হারও নেমে এসেছে। কমে এসেছে। এবং যেটা নিয়ে আমাদের গত সপ্তাহ থেকে সরকারের পক্ষ থেকে বা আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞ সবাই একটা জিনিস বলতে চেয়েছেন, যে আমাদের পার্শ্ববর্তী দেশে যে এই ভাইরাসটি হচ্ছে, ভারতীয় ভেরিয়েন্ট যেটা হচ্ছে, এটা যদি আমাদের বাংলাদেশে আসে তাহলে আমাদের পরিস্থিতি খারাপ হতে পারে। ভয়াবহ হবে। দেখুন, ঈদের পরেও অনেকে বলেছিল এই লকডাউন উইথড্র করতে, কিন্তু সরকার সেটা করেনি এবং এটা সুফল আমরা পেয়েছি। এবং আজকে থেকে আপনি যেটা বললেন, দূরপাল্লার বাস মিনিমাম ইয়ে নিয়ে চালা শুরু হয়েছে। গণপরিবহন। দেখেন আজকে যে খবরটা বার্তা কক্ষ দিল, লক্ষ্য করে দেখেন, আমাদের সীমান্তবর্তী জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সেখানে আজকে 95 জনের টেস্ট হয়েছে, সেখানে অর্ধেকের চেয়ে বেশি পজিটিভ আসছে এবং 5 জন রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে মারা গেছেন। অর্থাৎ এই সংখ্যা কিন্তু, আশঙ্কাটা সত্যিতে পরিণত হয়েছে। আমরা মনে করি আগামী সপ্তাহেও এটা বাড়তে পারে। অর্থাৎ আমরা তখন বলেছিলাম যে গত 1 মাস আগে সংক্রমণটা ছিল বিভাগীয় শহর, জেলা শহর বা রাজধানীতে। আমরা যদি এই আমাদের ঢাকা রাজধানী বা বিভাগীয় শহরকে কভার করতে পারি, এটা সংক্রমিত হবে না। কিন্তু সরকার গণপরিবহন বন্ধ করেছে, লঞ্চ ট্রেন বন্ধ করেছে, তারপরে মানুষ তাদের বাড়ি গিয়েছে এবং আসছে, এতে সংক্রমণের হার বৃদ্ধি পেতে পারে। এখন আমরা যেটা বলতে চাচ্ছি, এখন যদি আমরা এই স্বাস্থ্যবিধিটা না মেনে চলি, কেন পার্শ্ববর্তী দেশ ভারত, তারা কিন্তু তাদের উৎসব পালন করতে গিয়ে আজকে এই মহামারীর কবলে পড়েছে। হ্যাঁ, আমি আর একটা কথা বলতে চাই। দেখুন, আমাদের টিকা নিয়ে একটা কথা আসছে। আমরা আমেরিকার কাছে টিকা চেয়েছিলাম। টিকার প্রসঙ্গটা আমি একটু পরে আলাদাভাবে তুলবো, আপনার কাছে আবার আসবো। ব্যারিস্টার রুমিন ফারহানা, করোনা পরিস্থিতির শুরু থেকে বিএনপি বারবারই বলছে যে পরিস্থিতির, কখনো বলেছেন পরিস্থিতির গুরুত্ব সরকার সেভাবে বুঝতে পারেনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আবারও কি একই বক্তব্য বলবেন, নাকি কি মানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কি সরকার যে পদক্ষেপ নিচ্ছে ঠিক পথে এগুচ্ছে কিনা? আমি আলোচনার শুরুতেই একটা কথা খুব স্পষ্ট করে বলি। আজকে আলোচনার টেবিলে একটা কথা এসেছে যে বাংলাদেশে ফরচুনেটলি আক্রান্ত এবং মৃতের হার তুলনামূলকভাবে কম। আমি যদি বলি পরীক্ষাই হয়নি, সে কারণে আমরা সঠিক পরিসংখ্যান আমরা জানিই না যে বাংলাদেশে আদতে কত মানুষ আক্রান্ত হয়েছেন এবং কত লোক মৃত্যুবরণ করেছেন। আমাদের পরিসংখ্যান বলছে যে একেবারে সর্বশেষ যেটা 10 লক্ষ মানুষের জন্য বাংলাদেশে ম্যাক্সিমাম টেস্ট হয়েছে 32,000। এই টেস্টটি কিন্তু ভারতে 2 লক্ষের বেশি হয়েছে। 10 লক্ষ মানুষের জন্য 2 লক্ষের বেশি টেস্ট হয়েছে ভারতে। 52,000 হয়েছে পাকিস্তানে, নেপালে হয়েছে 82,000, মিয়ানমারে হয়েছে 47,000 এবং ভেরি সারপ্রাইজিংলি ভুটানের মতন ছোট্ট দেশে প্রতিটি মানুষকে করোনা টেস্ট করা হয়েছে। এবং শুনলে মনে হবে যে ভুটানের পরিস্থিতি নিশ্চয়ই খুব খারাপ, অনেক মানুষ সেখানে আক্রান্ত এবং মারা গেছে। বিষয়টি কিন্তু তা না। 1 মিলিয়ন মানে 10 লক্ষে ভুটানে আক্রান্ত মাত্র 1348 জন, যে পরিসংখ্যাটি আরও এখন কমে এসছে, এবং মৃত্যু হয়েছে মাত্র 1 জন ব্যক্তির। তো সুতরাং ভুটান যেইভাবে সামাল দিতে পেরেছে করোনা, আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের পরিস্থিতিটা কি। আমাদের কাছে সরকারি কোনো সঠিক পরিসংখ্যান নেই যে কত লোক আক্রান্ত হয়েছে, সঠিক কোনো পরিসংখ্যান নেই কত লোক মৃত্যুবরণ করেছে। প্রতিদিন স্বাস্থ্য বুলেটিন পড়ার মতন করে একটা তথ্য সরকারের তরফ থেকে আসে বটে, তবে সেটাকে মানুষ সেভাবে গুরুত্ব সহকারে নেয় না, বিশ্বাস মানুষ রাখছে না। কেন রাখছে না তার প্রমাণ হচ্ছে এই যে ধরেন কঠিন লকডাউন, সর্বাত্মক লকডাউন, সত্যি সত্যি লকডাউন, পুরোপুরি লকডাউন, আল্লাহর কসম লকডাউন, বিশ্বাস করেন লকডাউন, মানে এত বিশেষণে বিশেষায়িত করতে হচ্ছে কেন? লকডাউন তো একটা অল ইনক্লুসিভ ওয়ার্ড।
যখন আপনি ঘোষণা করছেন যে দেশে লকডাউন চলছে তার মানে সব বন্ধ থাকবে, সেটাকে জাস্টিফাই করতে গিয়ে আপনাকে এতগুলো শব্দ বলতে হচ্ছে কারণ আপনার কোনো নিয়ন্ত্রণ কোনো কিছুর উপরে নেই। কিন্তু আপনি ব্যারিস্টার বলছেন রুমিন ফারহানা, lockdown, পরিস্থিতি যদি মৃত্যুর দিকে যেত তাহলে তো সেই সংখ্যাটা তো আসলে লুকানোর সুযোগ ছিল না। আমরা দেখেছি যে ভারতে হাসপাতালগুলোতে যে চিত্র আমরা দেখেছি সেরকম চিত্র তো আমরা বাংলাদেশে দেখিনি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি মৃত্যুর যে ভয়াবহ পরিস্থিতি অন্তত সেই দিকে ওনারা তো- যে পরিসংখ্যানটা এটা দিতে বলছি চান, না দেখুন যে ওনারা বলেছিলেন ভারতের মতন ওনাদের যদি পরিসংখ্যান আচ্ছা, আমরা ওনার বক্তব্যটা একটু শুনি। ভারতের মতন যদি নাও হয়ে থাকে, আমি বলছি এক্সাক্ট পরিসংখ্যান যেটা সঠিক তথ্যটা সেটা আমরা পাচ্ছি আমরা না। সরকারের জি। কাছ থেকে পাচ্ছি না, নাম্বার 1। সেটার প্রমাণ হচ্ছে এই যে লকডাউনে এত বিশেষণে দিচ্ছে লকডাউনকে, কিন্তু লকডাউনকে তো এত বিশেষণ দেওয়ার দরকার নেই। লকডাউন মানে অফিস আদালত থেকে শুরু করে গণপরিবহন থেকে শুরু করে জমায়েত যেখানে হতে পারে সেরকম সমস্ত কিছু বন্ধ থাকবে। পশ্চিমা বিশ্বে আমরা লকডাউন দেখেছি, আমরা এশিয়ার অন্যান্য দেশে কার্যকর লকডাউন lockdown। দেখেছি, যেটা সত্যিকার অর্থে মানুষ যে লকডাউনটাকে গ্রহণ করেছে। এখন যখন লকডাউন বলছে সরকার, তখন আমরা দেখছি যে বাংলাদেশে মার্চ মাসে নানান উৎসব পালন করা হয়েছে, বই মেলা চলেছে, আমরা দেখেছি বাংলাদেশ গেমস হচ্ছে, অর্থাৎ যত রকম কার্যক্রম সম্ভব সব কিছু চলেছে। তো মানুষ তখন দেখা গেছে যে পর্যটন কেন্দ্রগুলোতে গেছে, বেরিয়েছে, আমরা দেখেছি কক্সবাজারে হোটেল না পেয়ে মানুষ রাস্তায় নিয়ে অবস্থান করেছে। অর্থাৎ করোনাকে মানুষ সেকেন্ড ওয়েভটাকে কোনোভাবেই গুরুত্ব সহকারে নেয়নি, কারণ সরকার নেয়নি। সরকার যদি সঠিক চিত্রটা মানুষের সামনে নিয়ে আসতো তাহলে কিন্তু এই অবস্থা দাঁড়ায় না। জি, আবার আজকে আপনার কাছে যখন আমরা লকডাউন নিয়ে আলাপ করছি, তখন আপনি বলছেন চাঁপাইনবাবগঞ্জ একটা জেলায় করোনা মানে সংক্রমণের পার্সেন্টেজই অনেক হাই, 50-র উপরে চলে গেছে। আমি বলছি অন্যান্য জেলায় পরীক্ষাগুলো করে দেখেন। আমার মনে হয় যে আমরা যেভাবে ঈদে বাড়ি গিয়েছি, যেভাবে গণপরিবহন বন্ধ বলার সত্ত্বেও মানুষ আপনার যেভাবে পেরেছে বাড়িতে গিয়েছে, গাদাগাদি করে গিয়েছে, লোক সমাগম হয়েছে, কারোর মধ্যে স্বাস্থ্যবিধি মানার ন্যূনতম কোনো লক্ষণ আমরা দেখিনি, এবং সরকারও বিষয়টাকে সেভাবে মানুষের সামনে আনতে পারেনি বলেই মানুষ মাস্কের কেয়ার করেনি, কিংবা মানুষ ঈদে স্বাস্থ্যবিধি বাড়ি বলাই ছিল যাওয়াটাও না। একদম কেয়ার করেনি। তো এর যে পরিণতি, যেটাকে আপনি সেকেন্ড ওয়েভ বলেন বা থার্ড ওয়েভ বলেন, সেটা কিন্তু বাংলাদেশকে ফেস করতে হবে। এবং আমাদের যে প্রশ্নটা যে ফার্স্ট ওয়েভ কবে শেষ হলো সেটাও কিন্তু খুব পরিষ্কার না, সেকেন্ড ওয়েভ কবে শুরু হয়ে কবে শেষ হলো আমরা জানি না, থার্ড ওয়েভের কথা বলছি। দেখুন আমাদের দেশে ইউকে ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, আমাদের দেশে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, আমাদের দেশে ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, সাউথ আফ্রিকান পাওয়া গেছে। এতগুলো ভ্যারিয়েন্ট আসলো কি করে? যখন এক একটা দেশে ভ্যারিয়েন্ট আসে তখন দেখা যায় সেই দেশের সাথে অন্য দেশগুলো তাদের স্থল বন্দর বন্ধ করে দেয়, তাদের আকাশপথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমরা কিন্তু ইউকের সাথেও সেটা বহুদিন পর্যন্ত করিনি, আমরা ভারতের সাথে এখন জি, পর্যন্ত আপনার কিন্তু কাছে আবার ভারতের স্থলবন্দর জি, খোলা আছে। জি, আপনার কাছে আবার আলোচনায় দেখুন, ফিরবো। আমি একটু না, অনলাইনে আমি এই উত্তরটা দিইনি। দেখেন রুমিন ফারহানা কিন্তু এখনো বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। হ্যাঁ, উনি বলতে চেয়েছেন যে সরকার ব্যবস্থা নেননি। আসলে আমাদের নিজস্ব স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলতে হবে। ওনাদের কথা ঠিক হতো, ওনারা কিন্তু বলতে চেয়েছিলেন যে সরকার টেস্ট করাচ্ছেন না। হ্যাঁ, যদি সত্য হতো, যদি রাস্তায় লাশ পড়ে থাকতো তাহলে বোঝা যেত টেস্ট হচ্ছে না, রোগীরা মারা যাচ্ছে। ওনারা কিন্তু বলেওছিলেন যে দেখুন এইসব উৎসবের পর রাস্তায় লাশ পড়ে থাকবে, সেটা কিন্তু পড়ে নাই। জি, এই আলোচনায় সংক্রমণ সেভাবে হয়নি। জি, এই আলোচনায় দেখুন, ফিরবো। গ্রামের ভাষাটা কথা বলতে হয়, যে আগে দেখবো আমি যে একটা আমার কথা কানটা একটু আমার কাছে স্পষ্ট আছে করে কিনা, বলতে চাই। ফিরে আমার কান নিয়ে আমি যায় না, একটা এটা কথা বুঝতে খুব হবে। স্পষ্ট করে জি, আপনার বলতে কাছে চাই একটা বক্তব্য যে দেব, তারপর আমি কোয়ারেন্টিনের বিষয়টাও সরকার নিশ্চিত করতে পারেনি। এই যে আমি বলছি বন্দর বন্ধ রাখতে পারেনি, ভারত থেকে ভ্যারিয়েন্ট আসলো কি করে, ইউকে ভ্যারিয়েন্ট, যতটুকু ব্রাজিলিয়ান করেছি, ভ্যারিয়েন্ট, সাউথ এতে আফ্রিকান আমরা আসলো মনে কি করি করে? সংক্রমণ না, আমি শেষ শেষ করা করি। আমি হয়েছে। স্টুডিওতে আসলো আবার কি করে? আলোচনায় ফিরবো, এবং একটু দেখুন, অনলাইনে আমাদের বাংলাদেশ সাথে পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোয়ারেন্টাইনের মেয়াদ 14 দিনের জায়গায় 4 দিন করা জি, হয়েছে, এই আলোচনায় এবং ফিরবো। সেই 4 দিনের মধ্যে আমরা দেখেছি মানুষ ওই হোটেলে বসে বিয়ে করেছে, জমায়েত করেছে, যে হোটেল থেকে বের হয়েছে, হোটেলে প্রবেশ করেছে, অর্থাৎ কোন রকমের কোনো নিয়ন্ত্রণ সরকার জি, কোনো আমি জায়গায় ফিরবো, দেখাতে এই পারেনি। আলোচনায় ফিরবো। দর্শক, শুরুতেই বলছিলাম অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী। আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, এখানে কিছুটা আলোচনা উঠেছে। এই যে চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করে, আমরা মূলত বলা হচ্ছে ভারত সীমান্তবর্তী অঞ্চল হওয়ার কারণেই যে পরিস্থিতি তৈরি হয়েছে, অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আসলে খুব শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া না গেলে সারা দেশের অনেক অঞ্চলে এই ধরনের ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। আপনিও কি এটাই বলবেন কিনা? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। বাংলাদেশে করোনা পরিস্থিতি একটি বিপজ্জনক মোড়ে এসে উপনীত হয়েছে। সেটি হচ্ছে এমনিতেই গত বেশ কয়েকদিন যাবৎ আমাদের এখানে সংক্রমণের হার 8% আশেপাশে ঘোরাঘুরি করছে। এটা কিন্তু ধাপে ধাপে নেমে আসছে না। এটি কিন্তু একটি পটেনশিয়াল বিপজ্জনক
যান্ত্রিক ত্রুটির জন্য নিঃসন্দেহে আমরা আবার পরবর্তীতে ডাক্তার লেনিন চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করব। যেই আলোচনাটা হচ্ছিল, আমি আমি আপনার কাছে কিন্তু এবার আসবো। কিন্তু এমন একটি জায়গায় হয়েছে আচ্ছা, এই খুব যেটি সম্ভবত ডাক্তার, জি জি কথা বলুন আমরা ডাক্তার লেনিন চৌধুরী। ভাবিনি। হ্যাঁ, এই একটি ব্যাপার ভাবিনি এবং একই সাথে আমাদের একটি সন্দেহ শুরু হয়েছে যে অন্য কোথাও এভাবে শুরু হতে পারে কিনা, এটি একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, এই মুহূর্তে যে কাজটি সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে, সারা দেশের একটি করোনার মানচিত্র বা করোনা ম্যাপিং করা। কারণ দেশের কোন কোন জায়গায় করোনা বেশি, কোন কোন জায়গায় করোনা কম, এটি প্রতিদিনই স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে মানুষকে জানানো দরকার, যেন মানুষ সেই অনুযায়ী তাদের গতিবিধিটাকে নিয়ন্ত্রণ করতে পারে। আরেকটি ব্যাপার, জেনোম সিকোয়েন্সের যে পরীক্ষা বা জিন বিন্যাসের পরীক্ষা, এটি অনেক বেশি করা দরকার। কারণ ইতিমধ্যেই বিশেষ করে যেসব বন্দরের সাথে ভারতের জরুরি যোগাযোগ রয়েছে, সেই জায়গাগুলোকে আমাদের একটু প্রটেক্টেড বা একটু বৃত্তের মতো করতে হবে। অর্থাৎ সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা ব্যতিরেকে কোনো লোকজন যেন বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে না পারে, এই ব্যাপারটাও নিশ্চিত করতে হবে। এবং ভারতের সাথে বাংলাদেশের যে 4200 কিলোমিটারেরও বেশি লম্বা সীমান্ত রয়েছে, এই জায়গায় একটি যুদ্ধকালীন জরুরি অবস্থা জারি করা দরকার, যেন চোরাই পথে এ পাশ থেকে মানে বাংলাদেশ থেকে কেউ ভারতে, ভারত থেকে কেউ বাংলাদেশে আসতে না পারে, এই কাজগুলো করতে হবে। অন্যদিকে যেসব জায়গায় আমরা রেড স্পট বলবো বা হট স্পট বলবো করোনার, যেমন চাঁপাইনবাবগঞ্জ অথবা অন্য জায়গায়, এখানে একটা চিরুনি অভিযানের মতো টেস্ট অভিযান পরিচালনা করতে হবে। বর্তমানে যে পরিমাণে টেস্ট হচ্ছে এটি খুব কম, কিন্তু ফলে টেস্ট অভিযান করতে হবে। একই সাথে কন্ট্যাক্ট ট্রেসিং, যারা সংস্পর্শে আসবে তাদেরকেও কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করতে হবে। জি ডাক্তার মূলত লেনিন যদি চৌধুরী, আমি এখন আমরা যে জায়গাটি জি একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। এসছি, আজকে থেকে তো গণপরিবহন সব স্বাস্থ্যবিধি মেনেই খুলে দেওয়া হলো। আজকে আমরা দেখেছি সারা দেশব্যাপী, ঢাকাতেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য এক ধরনের দাবি বলি, মানববন্ধন বলি, সারা দেশেই কম বেশি পালিত হয়েছে। এমন বাস্তবতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া কি যৌক্তিক হবে কিনা, আপনি কি বলবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে গণপরিবহন বেসিক্যালি খোলাই ছিল, আজকে সেটির ফিতা কাটা হলো আর কি ফর্মালি। কারণ যেভাবে চলছিল গণপরিবহন, কোনো চলাচলে কোনো বাধা ছিল না। আর এটি আমাদের সামনে একটি বড় প্রশ্ন যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কি করব। আমার ব্যক্তিগত মত হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খুলে দেওয়ার জন্য আমাদের অগ্রসর হতে হবে। এই কারণে যে ইতিমধ্যে কিন্তু আমরা প্রায় 15-16 মাসের মতো সময় শিক্ষার্থীদের বসিয়ে রেখেছি। একদিকে তাদের শিক্ষা জীবন, আরেকদিকে তাদের দৈহিক স্বাস্থ্য, এবং সবকিছু মিলে কিন্তু কতগুলো হযবরল অবস্থা হয়ে যাচ্ছে। এখন আমাদেরকে পরিকল্পনা করতে হবে ধাপে ধাপে কোন পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠানটা খুলে দেওয়া যায়, সেই ব্যাপারটা ঠিক করা। কারণ এই আর বন্ধ রাখাটা সমীচীন হবে না। টিকার আওতায় এনে একটা এটা জিনিস খোলা তো উচিত। মনে রাখতেই হবে, করোনা নিয়ে আমাদের বেশ কিছুদিন চলতে হবে, কয়েক বছর। এবং এই সময় করোনা প্রতিরোধী, করোনা সহনীয় এবং করোনাকে মানিয়ে নিয়ে কিভাবে জীবন, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্যকে সামনে নেওয়া যায়, সেই পথগুলো এখন খুঁজে বের করার সময় হয়েছে। তা না হলে কিন্তু আমরা অনেক জায়গায় পিছিয়ে যাব, এবং এটি করার জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার টিকা। আমার প্রত্যাশা থাকবে সরকারের পক্ষ থেকে যুদ্ধকালীন, আপৎকালীন তৎপরতায় টিকা জোগাড়ের জন্য চেষ্টা করা উচিত, এবং চেষ্টাটা করা হবে। তা না হলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই পরিকল্পনাটা করতে পারবো না। জি জি। ডাক্তার লেনিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশে সময় দেওয়ার জন্য। দর্শক, অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেনিন চৌধুরী, অ্যাডভোকেট এম রিয়াজুল কবির কাউসার। সঠিক তথ্য, যে তথ্য আমরা প্রতিদিন দিচ্ছি, এই তথ্য নিয়ে আমরা দেখেছি শুরু থেকেই বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আসলে যে চিত্র, সেই বাস্তব চিত্রই সরকার উপস্থাপন করছে না। আপনি কি বলবেন? দেখুন, তথ্যে যদি গরমিল হতো তাহলে বাইরে অনেক রোগী পাওয়া যেত, অনেক মানে লাশ পাওয়া যেত, সেটা পাওয়া যায়নি। অর্থাৎ দেখুন, একটা বৈশ্বিক মহামারী নিয়ে রাজনীতি করা, দেখুন বিশ্বের সকল দেশেরই এই করোনা চিকিৎসায় সীমাবদ্ধতা ছিল, এবং সেটা বাংলাদেশেরও ছিল, এটা আমরা অস্বীকার করব না। কিন্তু আমরা মনে করি আমরা সেটা অনেকাংশ কাটিয়ে উঠতে পেরেছি, কারণ আমাদের সমালোচনার মুখে। কিন্তু দেখুন, এখন তো আমরা ভালো অবস্থায় আছি। গত মার্চ মাসে যখন হয়, তখন এই ডাক্তাররা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই কিন্তু রাস্তায় ছিল সম্মুখ সারির যুদ্ধ হিসাবে, আপনি একেবারে শুরুর কথা বলছেন, তাই না? গত আমরা বছর। কিন্তু এই সময়টা পার করে এসেছি, তাই না? তখন ডাক্তাররা জেনে না জেনে চিকিৎসায় নেমেছে। যেখানে পরিবারের সদস্যরা রেড বোর্ড নিতেন না, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় ছিল, তাদেরকে দাফন করেছেন। হ্যাঁ, ডক্টর লেনিন চৌধুরী যে বিষয়গুলি বলেছেন, হ্যাঁ আমি বলবো এটা যথার্থই। কারণ যদি আমরা রাজধানীটা প্রথমে লকডাউন করতে পারতাম, তাহলে এটা রাজধানী, কেন তখন মৃত্যুর হার কিন্তু
রাজধানী এবং বিভাগীয় শহরে ছিল। এবং লক্ষ্য করে দেখবেন গত ঈদের আগে আমাদের খুলনা ডিভিশন এবং রাজশাহী ডিভিশনের প্রত্যেকটি জেলাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ বিজিবির আওতায় আনা হয়েছে। হ্যাঁ, যারা বৈধভাবে এসেছেন কলকাতা মিশন থেকে পারমিশন নিয়ে এসেছেন সবাইকে কিন্তু কোয়ারেন্টিনের যশোর সহ সব হোটেলে নিয়েছেন এবং স্থানীয় অধিবাসীরা আপনাদের খেয়াল করে দেখেছেন ঈদের সময় তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সব ব্যবস্থা করেছেন যে তোমরা বেরোবো না, তোমাদের সবার ব্যবস্থা আমরা 14 দিন করব। আজকে দেখেন একটা জেলা চাঁপাইনবাবগঞ্জে এটা সংখ্যা 95 জন টেস্ট হয়েছে, সেখানে অর্ধেকের বেশি লোক চিহ্নিত হয়েছে, অর্থাৎ এই জেলাটাকে লকডাউন করা হয়েছে। মৃত্যুর ঘটনা আছে এবং আমাদের কিন্তু অনেক আগেতেই অ্যাসেসমেন্ট ছিল যে পার্শ্ববর্তী ভারতের সীমান্তবর্তী দেশগুলিতে সমস্যাটা হতে পারে। দেখুন যারা বৈধভাবে এসছে তাদেরকে একটা আইনি প্রক্রিয়া আনা গিয়েছে, ওই হাসপাতাল বলেন, হোটেল বলেন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তাদেরকে রাখা বিএনপি যে হয়েছে। তথ্যগুলো কিন্তু নিয়ে যারা প্রশ্ন তোলে অবৈধভাবে এসেছে তাদেরকে তো চিহ্নিত করা যাচ্ছে না, এবং এই যে রুগী যাচ্ছে তারা কিন্তু অবৈধভাবে এসেছে। হ্যাঁ, আর বিএনপি যেটা বলে, আমি তো প্রথমেই বলেছি যদি তথ্যের গরমিল হতো তাহলে আমাদের চিত্র তো অন্যটা, সেটা হয়নি। দেখুন গত 1 মাস আগে আমাদের ঢাকা শহরের হাসপাতালের চিত্র কিছু জি, আবার আপনার কাছে ছিল না, আলোচনায় ফিরবো। আমাদের রোগীর পাইপলাইনে ছিল, এখন দেখেন সেরকম ভয়াবহ পরিস্থিতি নেই। জি। কিন্তু সেটা হতে পারে এটা আমরা বলবো না, কিন্তু সরকার কিন্তু দেখুন তারপর আমাদের উত্তর সিটি কর্পোরেশন নতুন হাসপাতাল করেছে, এই আলোচনায় যাব। প্রত্যেকটা হাসপাতালে 20টা বেড করা হয়েছে। বিএনপিকে সবসময় শুনতে হয় সবকিছু নিয়ে বিএনপি রাজনীতি করে, এই বৈশ্বিক মহামারী নিয়ে বিএনপি রাজনীতি করছে, কি বলবেন আপনি? দেখুন, একটা ব্যর্থ সরকার যখন তার ব্যর্থতার দায় কার ঘাড়ে চাপাবে বুঝতে পারে না, তখন বিরোধী দল তো আছেই ঘাড়ে চাপানোর জন্য, সেগুলো নিয়ে কথা বলবার কিছু নেই। আজকে ভালো লাগলো শুনে যে আমার আওয়ামী লীগের বন্ধু স্বীকার করলেন ফ্রন্টলাইনার ডাক্তারদের কথা। সরকার ঘোষণা করেছিল যে করোনায় কোনো ডাক্তার যদি মৃত্যুবরণ করেন তাহলে তিনি 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন তার পরিবার। এই পর্যন্ত 170 জন ডাক্তার করোনায় প্রাণ হারিয়েছেন, অথচ এই 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে মাত্র একজন ডাক্তারকে যিনি প্রথমে প্রাণ হারিয়েছেন, ওই একজনই পেয়েছে। এরপরে যে প্লিজ আমি শেষ করি, এরপরে যে 169 জন মারা গেল, একজনের পরিবারও 50 লক্ষ টাকা পায়নি। এইবার আসেন ঝুঁকি ভাতার ক্ষেত্রে। চিকিৎসা কর্মীদের আলাদা ঝুঁকি ভাতা পাওয়ার কথা, যারা ডিউটি করছেন মাসে 15 দিন দৈনিক 2000 টাকা করে ডাক্তাররা পাবেন, এবং এরপরে নার্স থেকে শুরু করে অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা তাদের ঝুঁকি ভাতা নির্ধারিত আছে, তারা সেটা পাবেন। 1 টাকা 10 মাস পার হয়ে গেছে, গত জুলাই থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, আজকে মে মাস, 11 মাস, 1টা টাকা এখন পর্যন্ত কারোর জন্য ছাড় দেওয়া হয়নি স্বাস্থ্যকর্মীদের। তারা কোন ইনসেন্টিভে কাজ করবে, কেন কাজ করবে এত বড় ঝুঁকি নিয়ে? নাম্বার 1। নাম্বার 2, আপনি জানেন যে এই সময় টেকনিশিয়ান এবং টেকনোলজিস্টদের অত্যন্ত প্রয়োজন, এবং একটু পরে আমরা হয়তো সাংবাদিক রোজিনা ইসলামের আলোচনায় ঢুকবো আজকে। সেই রোজিনা ইসলামের একটা রিপোর্ট আপনারা দেখেছেন যে 1 কোটি টাকা এখন দেব আর সামনে আরো বেশি টাকা পাবেন। এই যে তাদের নিয়োগ পরীক্ষা, সেই নিয়োগ পরীক্ষায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। যখন দেখা গেছে লিখিত পরীক্ষায় যারা ভালো করছে তারা মৌখিকে গিয়ে আর পারছে না, যখন সন্দেহ হয়েছে তখন সে পরীক্ষা কমিটি থেকে 2 জন এর প্রতিবাদ জানিয়েছে এবং ইনভেস্টিগেট করতে বলা হয়েছে। যখন ইনভেস্টিগেশন করা হয়েছে তখন দেখা গেছে সেই নিয়োগ পরীক্ষার মধ্যে দুর্নীতি। আসেন, গত মার্চ মাসে তো বাংলাদেশে প্রথম করোনা এসেছিল, এটা আরেক মে, অর্থাৎ 1 বছর 2 মাস, 14 মাস পেরিয়ে গেছে। সেই মার্চে যখন করোনা প্রথম আসে তার পরপরই এপ্রিল মে মাসে প্রধানমন্ত্রী ঘোষণা দেন প্রতিটি জেলায় আইসিইউ করা হবে। সেই সময় 47টা জেলায় কোনো আইসিইউ ছিল না। প্রধানমন্ত্রীর ঘোষণার পরে আজকে 14 মাস পার হয়েছে, 14 মাসে মাত্র 5টা জেলায় নতুন আইসিইউ যুক্ত হয়েছে, এখনো 42টা জেলায় আইসিইউর কোনো নামগন্ধ নেই। আসেন হাসপাতালের কথায়, গত বছর আপনি জানেন যে বসুন্ধরা একটা বিরাট পোর্টেবল হাসপাতাল তৈরি করেছিল 2000 শয্যা, 31 কোটি টাকা ব্যয়। এখন সেই যন্ত্রপাতি নাকি কাজে লাগে না, সেই হাসপাতাল উধাও হয়ে গেছে। এখন ডিএনসিসি তেও সেই সময় 13 কোটি 51 লক্ষ টাকা দিয়ে আপনারা কি বলবেন স্বাস্থ্য খাতে কোনো কাজই হয়নি এই গত 14 মাস? আমি ফিরিয়ে দিচ্ছি, আপনি পারলে সেটা কাউন্টার করেন না। আপনি দেখেন ডিএনসিসি তে যে হাসপাতালটা 13 কোটি 51 লাখ টাকায় দেওয়া হয়েছিল, সেটা গত 1 বছরে নাকি মেইনটেনেন্সের অভাবে নষ্ট হয়ে গেছে। এখন সেই একই বিল্ডিং এর আরেক ফ্লোরে নতুন হাসপাতাল, অর্থাৎ নতুন যত প্রকল্প আপনি নিতে পারবেন তত আপনি নতুন নতুন জিনিস কিনতে পারবেন। এবং কেনাকাটায় বাংলাদেশে কি পরিমাণ দুর্নীতি হয়, সেটা তো আমাদের 37 লাখ টাকা দিয়ে যখন পর্দা কিনি, কয়েক লক্ষ টাকা দিয়ে যখন আমরা একটা টেলিফোন কিনি, অদ্ভুত দামে যখন আমরা পুকুর খনন দেখতে যাই, তখন এইসব খাতে যে কি পরিমাণ দুর্নীতি হয় সেই সময় রিপোর্টগুলো কিন্তু আমরা দেখলেই বুঝবো। সুতরাং সরকারের নজর হচ্ছে অবকাঠামো তৈরি করো, কিন্তু সেটা মেনটেন করা, সেটাকে
যোগ্য লোক সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, ডাক্তার নার্স অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। এমনকি অবাক হবেন, গত বছর করোনা চলে এসেছে মার্চে এবং বিশ্বে করোনা শুরু হয়ে গেছে কিন্তু 2019 সালের ডিসেম্বর মাসেই, অর্থাৎ 2020 কিন্তু পুরোটা করোনায় গেছে। 2020-এর জুন মাসে যে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র জিডিপির 0.9%, যেটা দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন। এবং এই ব্যাপারে খোদ স্বাস্থ্যমন্ত্রী তিনি দুঃখ করে বলেছেন যে এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের স্বাস্থ্য খাতে বেহাল দশা, তারপর আমাদের জিডিপিতে বরাদ্দ এত কম। এবং আমি জানি না এখন জুন মাস আবার একটা নতুন বাজেট আসতে যাচ্ছে 2 তারিখে, সেই বাজেটে কি পরিমাণ বরাদ্দ দেওয়া হবে আমরা জানি না। তবে এইটুকু বলে রাখি যে হুর রেকমেন্ডেশন হচ্ছে মিনিমাম জিডিপির 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ দিতে হবে, সেইখানে আমাদের বরাদ্দ 0.9%। আপনার কাছে আবার আলোচনায় ফিরবো। আপনার কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যাব। বিরতির পর আপনার কাছে যে প্রশ্নের উত্তর জানতে যাব, ব্যারিস্টার রুমিন ফারহানা স্বাস্থ্য খাতে নানা তথ্য উপাত্ত তুলে ধরে যে বিষয়গুলো বললেন, এইগুলোকে আপনি ক্ষমতাসীন দলের একজন সদস্য হিসেবে কিভাবে খণ্ডন করবেন? বিরতির পর আপনার কাছে এই প্রশ্ন উত্তর জানতে চাইব। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইভ্যালি নিউজ অ্যান্ড ভিউজে অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার। যে প্রশ্ন দেখুন, আমরা বলেছি কি জানেন, আমরা বৈশ্বিক বিপর্যয়ে আছি। রাজনীতি করার, ইস্যু তৈরি করার অনেক বিষয় থাকতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা বলি একটা বড় রাজনৈতিক দল, যদিও কোথাও নেই, সংসদে নেই, রাস্তায় নেই, নির্বাচনে নেই, আন্দোলনে নেই, সেই দলটি পক্ষ থেকে কি বলতে চেয়েছেন দেখুন। হ্যাঁ, আমাদের করোনার বয়স 14 মাস বাংলাদেশে। আমাদের ঢাকা শহরে প্রথম 4টা কেন্দ্রে টেস্ট হতো, পরে 66টা কেন্দ্রে টেস্ট হতো, এখন বাংলাদেশে 242টি কেন্দ্রে করোনা টেস্ট হচ্ছে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? আমরা গত 1 মাস আগে দেখেছি মুগদা বা বিভিন্ন জায়গায় বিরাট লাইন। এখন লাইনটা পাবেন, তার মানে কি কেউ টেস্ট করাতে পারছেন না? পারছেন না। অর্থাৎ কিটও সমস্যা নেই, জনবল সমস্যা নেই, কেন্দ্রের সমস্যা নেই, টিকা, বিশ্বের অনেক দেশ এই টিকা পায়নি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই টিকা এনেছি। আনার পর ওনারা কি বললেন? সে পুরানো স্টাইল, ভারত থেকে আসছে, এটা ঠিক হবে না, এটা বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়েছে। কিন্তু এটা তো ভারত তৈরি করেনি, ভারত অ্যাসেম্বলার। এখন টিকা সেটা চাচ্ছে। দেখুন, আমি এটা বলতে চাই, আমরা আমেরিকার কাছে টিকা চেয়েছিলাম, দুর্ভাগ্যজনক যে আমরা সেই টিকাটা পাইনি। এটা আমাদের অযোগ্যতা। কিন্তু কেন পাইনি? অর্থাৎ আমেরিকা যে তালিকা করেছে সংক্রমণ মৃত্যুর হার, সেই তুলনায় আমরা ভালো অবস্থানে আছি, যার জন্য ওনারা সেই তালিকা আমাদেরকে রাখেননি। যেন বাংলাদেশের অবস্থা অনেক বেটার, এর চেয়ে খারাপ অবস্থা অনেক দেশে আছে, সেখানে আগে দেওয়া হোক, সেটা আমরা পাইনি। সেই টিকা নিয়ে বিতর্ক করেছেন। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা তো স্বাস্থ্য খাতে যে আচ্ছা, স্বাস্থ্য খাতে দেখুন উনি একজন সাংসদ, হুইপ। আমি মনে করি ওনার বক্তব্যটা তথ্যভিত্তিক হওয়া দরকার। এই যে বসুন্ধরা একটা হাসপাতালের কথা বলা হয়েছে, এবারও একটা 1000 লক্ষ্য করে দেখেছেন, মহাখালীতে যখন 1000 হাসপাতাল করা হয়, হওয়ার একদিন পর 80 জন রোগী হয়েছে, পরদিন রোগী কমা শুরু হয়েছে। তাহলে কি হাসপাতালটা করা ঠিক হয়নি? ঠিক একইভাবে যখন বসুন্ধরা করা হয়েছিল, তখন একটা বিরাট একটা ওরিয়েন্টেশন করা হয়েছিল যেখানে থাকবে, কিন্তু যখন এটা করা হলো তখন আস্তে আস্তে সংক্রমণের হার, মৃত্যুর হার কমে গেল। এবং ওই হাসপাতালের প্রত্যেকটা বেড, অক্সিজেন সিলিন্ডার, যা বলেন সব দেশের বিভিন্ন হাসপাতালে ভাগ করে দেওয়া হয়েছে। এবং এখন জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে সব হাসপাতালে কিন্তু সুবিধা এনশিওর করা হয়েছে। উনি যে তথ্য দিয়েছেন একটু মিলিয়ে দেখুন। হ্যাঁ, যদি করোনার প্রকোপটা ওনারা চান যে করোনা কেন মৃত্যুর হার, সংক্রমণ হার বেশি হয় নাই, তাহলে হয়তো জেলা পর্যায়ে হাসপাতালগুলি অ্যাক্টিভ থাকতো। দেখুন, মনে করেন একটা জেলায় 20টা সিট করা হয়েছে, কিন্তু যখন রোগী হবে না, সংক্রমণ হবে না, ওই সিটটা তো ওনারা রাখবেন না। কিন্তু অক্সিজেন ব্যবস্থা যেটা, এটা কিন্তু জেলা পর্যায়ে সকল হাসপাতালে এনশিওর করা হয়েছে এবং এটা প্রক্রিয়াধীন আছে। ভবিষ্যতে হোক না হোক, এটা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় এনশিওর করেছে এবং এই কাজটা প্রক্রিয়া চলছে। এটাকে ওনারা যেভাবে বলেন যে 1 বছরে কৃষি হয় নাই, আজকে ভারতের মতো একটা বিপর্যয় অবস্থা আমাদের হতে পারতো, কিন্তু হয়নি। আমরা কিন্তু সে সামাল দিতে পেরেছি। ঢাকা শহরের বিভিন্ন হাসপাতাল লক্ষ্য করে দেখবেন 7 দিনের মধ্যে সকল হাসপাতাল 50টা করে বেড করেছে, বা জেলা পর্যায়ে আলাদা বেড করা হয়েছে। অর্থাৎ বিএনপি যে অভিযোগগুলো দিতে চায় সেগুলো সত্যতা নেই। ছিল করোনা নিয়ে, আমরা কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে পারছি। আরেকটা দেখুন, উনি যেটা বলতে চেয়েছেন ডাক্তারদের প্রণোদনা,
ডাক্তাররা কি বলেছেন আমরা পাইনি? ওনারা কিন্তু সকল সুবিধা পাচ্ছেন, ওনারাই ইস্যু করতে যাচ্ছেন, সুবিধা দেওয়া হচ্ছে না। জি, আপনার কাছে আবার ফিরব। এবং ওনাদেরকে একদিন অপমান করতে চাচ্ছে, জি, এটা ব্যারিস্টার প্রত্যাশিত রুবেল নয়। ফারহানা, কারণ আমাদের এই প্যান্ডেমিক অবস্থা এখনো চলে যায়নি, এটা বাড়তেও পারে। বলবেন জি। আর মিথ্যা কত? জি, আমি আপনার কাছে এখন একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। স্বাস্থ্য খাতের অনিয়মের কথা বলছিলেন, এই সূত্র ধরে আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের সাথে এক ধরনের ঘটনা ঘটে গেল। এই পুরো ঘটনাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি রোজিনা ইসলামের ঘটনায় আসবার আগে টিকা নিয়ে দুটো কথা না বললেই না। আমরা যখন গত বছর টিকার কথা প্রথম আসলো, আমরা আশা করেছিলাম ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের G2G, সরকার টু সরকার এই চুক্তি হবে, না হলে সেরামের সঙ্গে বাংলাদেশ সরকারের হবে। আমরা দেখলাম হঠাৎ সেখানে বেক্সিমকো ঢুকে গেল। বেক্সিমকো একজনের কোম্পানি যিনি অত্যন্ত প্রভাবশালী, বাংলাদেশে একজন রাজনীতিবিদ এবং ব্যবসায়ী, এবং তিনি আওয়ামী লীগের এখন মানে আওয়ামী লীগের সভানেত্রী, আমাদের প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন উপদেষ্টা। তার কোম্পানি বেক্সিমকো ঢুকে গেল অগাস্ট মাসে, এবং সরকার এর মধ্যে ঢুকলো নভেম্বর মাসে, এবং সেই চুক্তি অনুযায়ী যে টিকা আসবার কথা সেটার মূল্য আগেই পরিশোধ করা হয়ে গেছে। যে 3 কোটি ডোজ আসবার কথা, 50 লক্ষ ডোজ আসবার পরে 20 লক্ষ, মোট 70 লক্ষ ডোজ, আর 30 লক্ষ বোধহয় তারা উপহার হিসেবে দিয়েছে। এখন পর্যন্ত কিন্তু টিকা সম্পূর্ণ অনিশ্চিত। এই ব্যাপারে আমি আমার কোনো কথা বলবো না। আপনি নিশ্চয়ই জানেন যে চিকিৎসকদের আওয়ামীপন্থী সংগঠন সাচিব, সেই সাচিবের নেতা এবং কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্য ইকবাল আর্সেনাল, তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে এই সংকটের সময় সরকার একটা মারাত্মক ভুল করেছে। সেই মারাত্মক ভুলটা কি? সরকার তার সমস্ত ডিম এক ঝুড়িতে রেখেছে। সরকার ভারতের উপর সম্পূর্ণভাবে নির্ভর করছে। একই ধরনের কথা বলেছেন অধ্যাপক নজরুল ইসলাম, তিনিও জাতীয় পরামর্শ কমিটির একজন সদস্য এবং দেশের জ্যেষ্ঠ একজন ভাইরোলজিস্ট। তিনিও বলেছেন যে এটা যেটা হলো, টিকার জন্য একটা মাত্র দেশের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাটা, এটা একটা ভয়ঙ্কর এবং মারাত্মক পরিণতি নিয়ে আসবে। এবং তিনি বললেন যে যখন চীনের টিকা সিনোভ্যাক এসছিল, সিনোভ্যাক কিন্তু তাদের দেশ থেকে অনুমোদিত, এবং বাংলাদেশের যে রিসার্চ কাউন্সিল সিনোভ্যাকের, সেটা কিন্তু বাংলাদেশের রিসার্চ কাউন্সিল সেটাকে অনুমোদন দিয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে সেই সিনোভ্যাকের ফাইল আটকে থাকে, এবং এই আটকে থাকার কারণেই কিন্তু সিনোভ্যাক ফিরে যায়, চীন ফিরে যায়, তারা টিকা দেয়নি। এখন চীন থেকে টিকা আনার কথা হচ্ছে, কিন্তু এর মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছে যে যেহেতু ভারতের চাপ ছিল এবং বেক্সিমকোর চাপ ছিল, এবং বেক্সিমকোর চাপের কারণে ভারত ছাড়া আর কোনো দেশের সঙ্গে টিকা নিয়ে বাংলাদেশ সরকার চুক্তি করতে পারে নাই। যখন একটা সরকার একটা কোম্পানির চাপের উপরে নির্ভরশীল থাকে, এবং আপনি জানেন যে বেক্সিমকোর হিসাব মতেই কিছুদিন আগেও গণমাধ্যমে রিপোর্ট এসছে যে পার টিকা $1 করে বেক্সিমকো লাভ করছে। সুতরাং এই যে টিকা যতগুলো আসছে, আপনি যদি $1 করে হিসাব করেন, আপনি দেখবেন 300 কোটি টাকার উপরে চলে যায়। তো এই টাকাটা একটা কোম্পানির হাতে দেবার জন্য দেশের 17 কোটি মানুষের জীবনকে যখন আপনি ঝুঁকির মধ্যে ফেলেন, তখন আপনি সেটা কোন ধরনের সরকার বলবেন? আজকে আপনি রোজিনা ইসলামের কথা জি, তুলেছেন, আপনি যেহেতু টিকার প্রসঙ্গটা তুলেছেন, এই ইস্যুতে আমি আমি উনি টিকার দেখুন, কথা বহু এই যে বলেছেন, ব্যাখ্যাটা দিলেন, আমি একটু একটু- রোজিনা ইসলামের এই যে একটা লাইন, ব্যাখ্যাটা জি। দিলেন, দেখুন এখানে একজন বিশেষ ব্যক্তির নাম বলা হয়েছে। দেখুন, উনি এই কোম্পানির অনেক আগে থেকে লোকাল এজেন্ট। না, নো নো নো, উনি No, no. অগাস্টে, এই উনি অগাস্টে হয়েছেন এজেন্ট। বেক্সিমকো অনেক আগে থেকে তাদের লোকাল এজেন্ট, এবং এই কোন কোম্পানি প্রোডাক্ট এজেন্টের মাধ্যমে আসবে এবং সে তার কমিশন নো পাবে। নো, তৈমুর মোটেও দেখুন, কথাটা সত্য নয়। আমরা 3 কোটি টিকা এবং প্রতি মাসে 50 লক্ষ টিকা আসবে, কারণ এসছে। আমাদের তো টিকাটা দেওয়ার কথা। এসছে 70 লাখের পরে দেখুন, একটাও এসে নাই। বাস্তবতা দেখার চেষ্টা করুন, দৃষ্টিভঙ্গি পাল্টান। দৃষ্টিভঙ্গি ভারত কি পাল্টায় ভেবেছিল কি দেখবো? ভারত এমন একটা পরিস্থিতিতে আপনারা পড়বে? একটা টিকা ব্যবস্থা আমার যেটা মনে হয় ব্যারিস্টার রুবেল আমাদের ফারহানা মনে- যেটা বলতে আমরাও চাচ্ছেন যে টিকা কাউকে দিতাম না। একটা জায়গার উপর, আপনারা একটা অন্য উৎসের উপর দেশের দেখুন, নির্ভর করাটা ঠিক ছিল আমার কিনা? 4.5 কোটি টিকা, আমার 4.5 কোটি টাকা দিতেও কিন্তু 6 মাস লাগছে। জি, কিন্তু একটা উৎসের উপর নির্ভর করাটা আসলে কতটা যৌক্তিক? না, কিন্তু এখন তো আমরা অনেকগুলো দেখছি। জি, এখন তো নিঃসন্দেহে হ্যাঁ, আমরা যাচ্ছি। দেখেন দেখেন আমাদের এখন একটা টিকা আমাদের $12 $13 করে আনতে হবে। আভ্যন্তরীণ অনেক বিষয়ে আমরা ভারতের উপর নির্ভর করি, অনেক আইটেমের উপর। ঠিক একইভাবে এটা হয়েছে, তাই না? আপনারা তো টিকাকে প্রথম বিতর্কিত করতে চেয়েছিলেন, ভারতের টিকা ঠিক হবে না, নেওয়া হবে কি হবে না। ভারতের যে অবস্থাটা হয়েছে এটা অকল্পনীয়। এটা কোনো দেশই এই কাজটা করবে না যে আমার এই অবস্থা রেখে আমি টিকা বাইরে দেব। এটার জন্য ভারতও প্রস্তুত ছিল না, আমরাও এটা কামনা করি নাই। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঈদের আগের দিনে তো লক্ষ্য করে দেখেছেন যে আমাদের 1 কোটি টিকা পাইপলাইনে আছে, এটা হলে আমরা আর 2 মাস চালাতে পারবো, এবং 2 মাস পরে আমরা স্থানীয়ভাবে বলেন, চাইনিজ বলেন, রাশিয়ানটা বলেন, এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। আমরা 6 মাস এই প্রক্রিয়া চালাতে যাব। ডাক্তার লেলিন চৌধুরী একটা কথা বলেছেন, হ্যাঁ, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক এবং ছাত্রদেরকে টিকার আওতায় এনে
এই জি, শিক্ষা আমরা প্রতিষ্ঠানগুলো টিকার খোলা ব্যাপারে হবে। আশাবাদী থাকতে চাই। ব্যারিস্টার রুমিন ফারহানা, আমি যে প্রশ্ন রেখেছিলাম, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক আমি সেই রোজিনা প্রসঙ্গে ইসলাম। জি, আসার আগে একটা কথা বলতে চাই যে ইউ কিন্তু অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা করেছে, কারণ অ্যাস্ট্রাজেনেকা ইউতে টিকা দিতে পারে নাই তাদের চুক্তি অনুযায়ী। বাংলাদেশ কিন্তু ভারতের বিরুদ্ধে মামলা করতে পারবে না, কারণ তাদের ক্লজের মধ্যেই এই দায় মুক্তি দেওয়া আছে। যদি এমন কোনো ফোর্স মেজর অবস্থা তৈরি হয় যে ভারত তার নিজের দেশই সামলাতে পারছে না এবং অ্যাক্ট অফ গডের কারণে যদি অবস্থা এরকম দাঁড়ায়, তাহলে ভারত টিকা জি, আমরা এবার valid একটু নাও দিতে পারে। প্রসঙ্গটা সুতরাং ভারতের বিরুদ্ধে বাংলাদেশ মামলা করতে পারবে না। একটা তথ্য উনি ভীষণভাবে ভুল দিয়েছেন। ওনাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু পরিষ্কার বলেছে বেক্সিমকোর চাপে আমাদের পক্ষে আর কোনো দেশের সাথে টিকার চুক্তি করা সম্ভব হয়নি। হ্যাঁ, রোজিনা ইসলামের বিষয়টা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। বাংলাদেশের সাংবাদিক নির্যাতনের যে একটা ধারাবাহিকতা চলে এসছে গত এক দশক ধরে, অর্থাৎ আওয়ামী লীগের ওই বিনা ভোট ক্ষমতায় থাকবার যে দীর্ঘ সময়, এক দশক, এই এক দশকের সাংবাদিক নির্যাতনের যে একটা ধারাবাহিকতা তৈরি হয়েছে, এটা তারই একটা উদাহরণ মাত্র। দেখুন, না হলে আপনি একজন মহিলা, একজন অসুস্থ এবং যিনি অত্যন্ত প্রথিতযশা সাংবাদিক, জ্যেষ্ঠ রিপোর্টার প্রথম আলোর, তাকে আপনি ফিজিক্যালি অ্যাসল্ট কিভাবে করেন? 6 ঘন্টা তাকে আপনি কিভাবে আটকে রাখেন? আমি যদি অন দ্য ফেস অফ দি ডকুমেন্ট সব মেনেও নেই যে উনি কোনো নথি ওখান থেকে সরিয়েছেন বা উনি কিছু করেছেন, হোয়াট এভার বি দ্য কেস, আপনি 6.5 ঘন্টা ওনাকে কিভাবে আটকে রাখেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ওনার ক্ষেত্রে জামিন দিতে বিলম্ব কেন হলো? এই 7 দিন ধরে ওনাকে এই যে জেলে রাখা, থানায় রাখা, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতায় রাখার একটাই কারণ, সেটা হচ্ছে আর 10 জনকে এই মেসেজটা দেওয়া যে আপনারা যদি এই ধরনের মানে সাংবাদিকতা করেন, অনুসন্ধানী কোনো রিপোর্ট তৈরি করেন যেটা হয়তো সরকারকে খুব একটা স্বস্তি দেবে না, আপনাদের পরিণতিও কিন্তু একই হবে। কারণ আমরা তো এর আগে মোশতাককে দেখেছি। মোশতাক ঠিক কি কারণে মোশতাককে মৃত্যু পর্যন্ত বরণ করতে হলো আমরা কিন্তু এখনো জানি না। ঠিক কি লিখেছিলেন উনি সরকারের বিরুদ্ধে বা কি করেছিলেন, উই ডু নট নো। কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ধরা পর ওনাকে কিন্তু কারাগারেই নির্যাতন করে উনি কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছে ওনাকে। একই সত্য কাজলের ক্ষেত্রেও প্রযোজ্য, একই কথা শহীদুল আলমের ক্ষেত্রেও প্রযোজ্য, একই কথা প্রবীর শিকদারের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি তো কিছু খুব আলোচিত কয়েকজন সাংবাদিকের নাম বললাম। হ্যাঁ, এর বাইরে আমি একটা পরিসংখ্যান দিই যে করোনা কালে, এই করোনার মধ্যেও 80 জন সাংবাদিকের বিরুদ্ধে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো ড্রাকোনিয়ান লতে মামলা হয়েছে পুরো দেশ জুড়ে। এবং 70 জন সাংবাদিককে ফিজিক্যালি লাঞ্ছিত করা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, 5 জন সাময়িকভাবে গুম রাখা হয়েছে। এগুলো কিন্তু একটাই মেসেজ দেয় যে এই দেশে গণমাধ্যম কি অবস্থায় এখন যাচ্ছে। এছাড়া আপনি যদি রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, তো অত্যন্ত বিশ্বব্যাপী গণমাধ্যমের জন্য একটা অত্যন্ত মানে নামকরা সংস্থা, যারা প্রতি বছর র্যাঙ্কিং করে গণমাধ্যম কোন দেশে কি অবস্থায় আছে। 180টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থা 152তম মুক্ত গণমাধ্যম সূচকে। এই বছর মানে 2020 সালে আর কি, যেটা পার হলো, 152তম। আপনি শুনলে অবাক হবেন, আফগানিস্তান এবং মিয়ানমার, যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ আর আরেকটা হচ্ছে সেনা শাসিত দেশ, এই দুটো দেশের অবস্থানও গণমাধ্যমে বাংলাদেশের চেয়ে ওপরে। আপনি যদি উগান্ডাকে নিয়ে আমরা ফেসবুকে ট্রোল করি, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যদি কিছু বলতে না পারি, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যদি কোনো ক্ষোভ থাকে, আমরা তো লিখতে পারি না, কারণ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে, অমুক অ্যাক্ট আছে, তমুক অ্যাক্ট আছে, আর কিছু না হলে গুম আছে সরকারের হাতে। তো সুতরাং আমরা উগান্ডাকে নিয়ে ট্রল করি, সেই উগান্ডাও 122তম, অর্থাৎ উগান্ডার অবস্থাও বাংলাদেশের চেয়ে অনেক উপরে। সুতরাং এইরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে রোজিনা ইসলামকে তো আপনি বিচ্ছিন্নভাবে আলাদা করতে পারবেন না। এটা হচ্ছে ধারাবাহিকভাবে সাংবাদিকদের উপরে যা হচ্ছে, রোজিনা ইসলাম তারই ফল। এবং রোজিনা যে গণমাধ্যমে কাজ করেন, সেই গণমাধ্যমের যিনি সম্পাদক, তিনি গত বছর লিখেছিলেন যে যা বলতে চাই তা বলতে পারি না, যা লিখতে চাই তা লিখতে পারি না। একই কথা ডেইলি স্টারের সম্পাদকও বলেছেন, একই কথা রেহমান সোবানও বলেছেন। রিয়াজুল কবির কাউসার, দেখুন, ব্যারিস্টার রুমিন ফারহান একজন প্র্যাকটিশনার লয়ার। উনি হয়তো বিএনপি করেন বইলা দলীয় থেকে দৃষ্টিকোণ থেকে কথাগুলি বলেছেন, কেন ওনাদের কথা বলার বিষয়বস্তু অনেক কম, যার জন্য হাতের পাশ দিয়ে কোনো ইস্যু করলে সেটাকে ধরতে চান। দেখুন, আমি খুব ছোট করে বলি, আমরা যতটুকু দেখেছি সে বেল পেয়েছে, কিন্তু ওই দিন উনি সচিবালয়ে গিয়েছেন। সচিবালয় একটা সংরক্ষিত এলাকা, এটা তো কারো বাসার ড্রয়িং রুম না যে গিয়ে আমি পেপারটা দেখলাম, কাগজটা দেখলাম, পেপার টেবিলে থাকলে আমি দেখবো, সেটা সে না। এমনিতেই করোনার সময় কাউকে পাস দেওয়া হয় না। তারপর একজনকে একটা টেবিলের উপর তো হাত দেওয়া যায় না, প্রশ্নই ওঠে না। উনি সেটা নিয়েছেন, নিচে নেমে গিয়েছেন, পুলিশ তাকে উপরে তুলে নিয়ে এসছেন, সে কাগজটা রিকভারি করেছেন, উনি স্বীকার করেছেন আমি মুচলেখা দেব, কিছু ভিডিও আছে, কিছু প্রমাণে দিয়ে আছে, সব কিছু আইনের আওতায়, যেহেতু একটা মামলা হয়েছে। হ্যাঁ, উনি প্রথম আলোর সম্পাদকের কথা বলেছেন,
প্রথম আলো পরিবার থেকে ওই 6 ঘন্টা কি সচিবালয়ে কেউ গিয়েছেন, না তাদেরকে যেতে বারণ করা হয়েছে? আমি প্রথম দিনই বলেছিলাম যে শুধু প্রথম আলো পরিবার না, সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ, সাংবাদিক পরিবারের যারা নেতৃত্ব দেন, তারাও যদি তখন যেতেন এটা মীমাংসা। কিন্তু ওনারা দেখেছেন যে না, বিষয়টা খুব জটিল, উনি একটা অপরাধ করে ফেলেছেন, ওনার মোবাইলে সেগুলি ধারণ করা আছে, উনি কাগজগুলি কপি করেছেন, মোবাইলে ছবি নিয়েছেন, সবগুলি অপকর্ম উনি করে ফেলেছেন। হইতে পারে উনি সাংবাদিক, কিন্তু আপনি মানে যে 379 চুরির মামলা, এটা তো হবে, অন্যটা বাদ দেন, অন্য যত আইনের ব্যাখ্যা অপব্যাখ্যা দেন, এটা প্রত্যাশিত নয় সাংবাদিকদের কাছে। আর দেখুন, আওয়ামী লীগ সরকারই বলতে পারে যে এই সময় দেখেন জননেত্রী শেখ হাসিনা, আমাদের এই বাংলা ভিশন সহ এখন মিডিয়া 36টা, 521টা দৈনিক পত্রিকা, আমাদের মিডিয়া, এই যে রবিন ফারহানরা সবকিছু বলে বলতেছেন, কোনো আটকাচ্ছে না। সরকার কি বাধা দিচ্ছে? বলেন বাধা দিচ্ছে, কিন্তু সবই বলছেন। অর্থাৎ কিন্তু মুক্ত গণমাধ্যম সূচকে তো বাংলাদেশের অবস্থানটা খুব একটা সুস্থ ওই না। 152 থেকে 151, এটা তো বলতে যাচ্ছেন বারবারে। দেখতে হবে আমার দেশের উনি তো বারবার উদাহরণ দিয়েছেন, বার্মাকে টেনে আনেন, যেখানে সবকিছু কন্ট্রোল করে দেওয়া হয়েছে, সেই উদাহরণ টেনে আনেন। সো আমি ওই তর্কে যেতে চাই না। আমরা মনে করি কি যে যার অবস্থান থেকে কাজ করে যাবেন, এটাই বাস্তবতা। আর দেখুন, যেই কারণে এটি ইস্যু হয়েছে, এই করোনা, এই টিকা নিয়ে অনেক কথা হয়েছে, আপনারাই বলেছেন সরকার ব্যর্থ অনেক কিছু বলার চেষ্টা করেছেন। আমরা চাচ্ছি কি জানেন, আগামী ডিসেম্বরের মধ্যে এই দেশের মানুষ যেন সবাই টিকা পায়, তাহলে কিন্তু আমাদের স্কুল কলেজও খুলবে, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু খুলে যাবে, বা আমাদের জীবন জীবিকার যুদ্ধটা স্বাভাবিক হয়ে আসবে, যেটা আমেরিকাতে হয়েছে। কানাডা এখন করতে পারছে না, কিন্তু আমেরিকা এখন অনেক কিছু স্বাভাবিক হয়েছে। আমরা মনে করি উনি ভুটানের অনুদান দিয়েছে, যেখানে জনসংখ্যা কত আপনি জানেন, সেটা তো বিবেচনা আনলে হবে না। আর আমরা এই করোনাময় কালে আমরা কিন্তু কোনো গার্মেন্টস সেক্টর বন্ধ রাখিনি, কারণ এটা আমরা বলেছি, আমরা যদি এই বাজারটা একবার হারিয়ে ফেলে আর পাবো না, তো টিকিয়ে রাখতে হবে। কিন্তু গার্মেন্টস সেক্টরে কিন্তু করোনা রোগী পাওয়া যায় নাই, মৃত্যুর হার নেই, সংক্রমণ নেই। এটা নিয়ে ওনারা কথা বলেছেন, মানে লকডাউন কত প্রকার ও কি কি, দেখেন এক এক দেশের এক এক বাস্তবতা। আমরা মুক্ত গণমাধ্যমের জায়গাটায় ছিলাম, ওই জায়গাটায় তিনি কিছু তথ্যপাত্র দিয়ে না দেখুন, বলছিলেন, সাংবাদিক আমরা মনে নির্যাতনের করি চিত্র। বাংলাদেশের 50 বছরে সবচেয়ে বেশি মুক্ত স্বাধীন অবস্থা হচ্ছে আমাদের মিডিয়ার, তারা এটা বুক করছেন। আপনি যদি 20টা পত্রিকা মিলান, হেডলাইনগুলি দেখেন, সরকারের বিরুদ্ধে ওনার সব সমালোচনাই করছেন। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, এইটা নিয়ে যেহেতু এই দলটার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই, যেমন আজকে একটা ঘোষণা দিয়েছেন ওনারা উপনির্বাচনে যাবেন না। দেখুন, ওনারা সাম্প্রতিককালে অনেক নির্বাচনে গিয়েছেন, নির্বাচনের উপাদানটা কি? জনগণ এবং ভোটার। এটা তো টকশোর ব্যাপার না, আমি বলে ফেললাম, তথ্য দিয়ে উগান্ডা বলে ফেললাম। এটা জনগণ এবং ভোটাররা আমার ভাষা থাকতে হবে, সেটা পাচ্ছেন না, এটা টানতে হবে। এখন ইলেকশনে যাবে, অর্থাৎ আপনার বক্তব্য অনেকবার বিতর্ক করার চেষ্টা করেছেন, রাজনীতি করার চেষ্টা করে, এই জায়গাটা তো তারা রাজনীতির চেষ্টা বিভিন্ন চেষ্টা করেছেন হাতে আসলে ইস্যু আলোচনা তৈরি করার জন্য, সেখানে ওনারা ব্যর্থ হয়েছেন। আমরা বলি কি জানেন, এই বৈশ্বিক করোনা কালে মানুষের পাশে থাকার চেষ্টা করতে হবে, প্রেস ব্রিফিং করে, আমার হাতে আসলে বেশি সময় না করে আমি জনগণের সাথে দাঁড়াতে হবে। ব্যারিস্টার রুমির ফারহানা, আমরা জানি ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে গতকাল থেকে এক ধরনের আলোচনা উঠেছে। পররাষ্ট্রমন্ত্রী আজকেও স্পষ্ট করেছেন, এটা এই আমাদের পাসপোর্টটাকে আন্তর্জাতিক মানসম্পন্ন করা একটা উদ্যোগ, এর সাথে কূটনৈতিক সম্পর্কের কোনো ইয়ে নেই, কোনো যোগসূত্র নেই। যদিও আপনার দলের মহাসচিব বলছেন যে এই বিষয়টা পুরো বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। আপনি এই ইস্যুতে কি বলবেন? এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? আমি ইসরায়েল ইস্যুতে আসবার আগে ওনার কথার একটু হাতে কিন্তু বেশি সময় নেই। ঠিক আছে, আপনি সবসময় ওনাকে দিয়ে দিলে থাকবে কি করে হাতে বেশি সময়? মিডিয়ার সংখ্যা সবসময় আওয়ামী লীগ নিয়ে আসে, হ্যাঁ, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি কোনটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন? সংখ্যা মানেই যদি মুক্ত গণমাধ্যম হয়ে থাকে, সংখ্যা বাড়ার অর্থই যদি হয়ে থাকে বাংলাদেশের সাংবাদিকরা, সরকারের সমালোচকরা কিংবা যারা মুক্ত চিন্তা করেন তারা স্বাধীনভাবে বলতে, লিখতে বা চিন্তা করতে পারেন, তাহলে তো বাংলাদেশে 42টা নিবন্ধিত দল আছে, তো বাংলাদেশে খুব সুন্দর গণতন্ত্র আছে। তাহলে কেন এই মুক্ত গণমাধ্যম সূচকের মতোই গণতন্ত্র সূচকেও বাংলাদেশ নামতে 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 এখন বেডলসম্যান স্টিফটুং বলছে বাংলাদেশ একটা স্বৈরতান্ত্রিক দেশ? কেন ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বলছে যে বাংলাদেশে হাইব্রিড রেজিম চলছে? কেন ফ্রিডম হাউসের রিপোর্টে বাংলাদেশ আংশিক মুক্ত? এবং আরও যদি অন্যান্য রিপোর্টগুলো আপনি দেখেন, প্রতিটা রিপোর্টই গণতন্ত্রের যে সূচক, সেটাতে কিন্তু বাংলাদেশ ক্রমশই 2014-এর পর থেকে আরও পেছাচ্ছে এবং 2018-এর পরে অনেকখানি পিছিয়ে গেছে। তো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আপনি যদি পত্রিকার পাতার সংখ্যা গুণে গুণে স্বাধীনতার
মানে নিশ্চিত করার কথা বলতে চান তাহলে সেটা খুব হাস্যকর। এটা বলবেন না যে আমাদের আমি- গড় আয়ও বেড়েছে, আমি গড় আয়ও বেড়েছে, এই ইসরায়েল করোনাময়কালে কিন্তু প্রসঙ্গে আমাদের এটা একটা বেড়েছে। কথা খুব বলি, এটা যে বিবেচনায় আনবেন আপনি না। জানেন সাম্প্রতিককালে ফিলিস্তিনে যে বিভৎসতা হয়েছে, যে বিভৎসতা হয়েছে, সেই বিভৎসতার পরে পুরো বিশ্ব কিন্তু ইসরায়েল ভয়ঙ্করভাবে সমালোচনার মুখে পড়েছে এবং পুরো বিশ্বব্যাপী এক ধরনের আলোড়ন এবং একটা জনমত তৈরি হয়েছে। নিঃসন্দেহে। সেই জনমতের সময় যখন সরকার আজকে 50 বছর পরে বাংলাদেশের জন্মের পর থেকে, ইসরায়েল কিন্তু প্রথম দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশের পাসপোর্টে, সবুজ পাসপোর্টে ইসরায়েল ছিল একমাত্র দেশ যেই দেশে যাওয়ার পারমিশন ছিল না। তাইওয়ানও ছিল, আরেকটা তিনটা দেশ সাউথ ছিল। আফ্রিকা ছিল। তাইওয়ান আর সাউথ তাইওয়ান, আফ্রিকা সাউথ আগেই আফ্রিকা পরবর্তীতে চলে উঠে যায়, দেওয়া হয়েছে। কিন্তু ইসরায়েলের ব্যাপারে নিষেধাজ্ঞা কিন্তু এই 50 বছর ধরে বহাল ছিল এবং সরকার এমন একটা সময় পাসপোর্ট থেকে এটা তুলে নিল যেই সময়টায় ইসরায়েল অত্যন্ত একটা ব্রিদিং স্পেস পেয়েছে এবং সেটা কিন্তু তারা প্রকাশ করতে কোনো কার্পণ্যও করেনি। আপনি ইসরায়েলের রিয়াকশন দেখেছেন, তারা অভিনন্দন জানিয়েছে এবং তারা এখানে বলেছে টুইট দূতাবাস, করেছে। একদম টুইট করেছে এবং তারা এখানে দূতাবাস খুলবার কথা। এখন যখন আপনার পাসপোর্টের মধ্যে আর কোনো বাধা নেই, এখন তো আসলে আর কোনোই বাধা থাকলো না, সুতরাং আপনি এক অর্থে ইসরায়েলকে স্বীকৃতি দিলেন। কিন্তু সরকার তো বলছে এর সাথে, এটাই জি। হচ্ছে, সেটাই অত্যন্ত দুঃখজনক এই মিথ্যাচারটা। তারা বলছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করবার জন্য পাসপোর্টে এখন ইসরায়েলের নাম রাখা হচ্ছে। ফিলিস্তিনের যিনি দূতাবাস বাংলাদেশে আছে, সেই ফিলিস্তিনের রাষ্ট্রদূত তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে তাহলে কি 50 বছর ধরে বাংলাদেশের পাসপোর্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ছিল না? স্বাধীনতার পর থেকে এতগুলো বছর চলে গেল, এতগুলো বছর এতগুলো দিন বাংলাদেশের মানুষ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী পাসপোর্ট পায়নি তাহলে? এক। দুই হচ্ছে, আপনি যদি মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার পাসপোর্ট দেখেন, সেখানেও কিন্তু এক্সেপ্ট ইসরায়েল বলা আছে, অর্থাৎ তাদের পাসপোর্টে বলা যায় যে এই পাসপোর্ট পৃথিবীর সকল দেশের জন্য বৈধ, শুধুমাত্র ইসরায়েল ছাড়া। তো তাহলে কি মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার পাসপোর্টগুলো আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়নি? এইসব কথা অত্যন্ত হাস্যকর। এটা হচ্ছে ইসরায়েলকে একটা ব্রিদিং স্পেস দেওয়া, এবং আমি বলবো যে শুধু মুসলিম উম্মা না, সারা বিশ্বে মানে মানবতার পক্ষে যে মানুষরা আছেন, যারা মানুষের জন্য আছেন, তাদের প্রত্যেকের জন্য কিন্তু এটা অত্যন্ত মানে হতাশাজনক এই জি, সিদ্ধান্ত আমার হাতে সরকারের একেবারে তরফ সময়, থেকে। একেবারে শেষ এবং 1 মিনিট আপনি আমি এই আমি আমি ইস্যুতে দুইটা কোশ্চেন করতে চাই, খুব সংক্ষেপে আমার হাতে দেখুন, কিন্তু আপনি সময় নেই। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার কথা বলেছেন, ইনারা কিন্তু এটা উইথড্র করেছেন। অর্থাৎ আপনি 10টা দেশ বলতে পারবেন না যেখানে কোনো পাসপোর্টে বলা আছে অমুক দেশের সাথে আমাদের সম্পর্ক নেই। এটা পাসপোর্ট, এটার বিষয় না। পাসপোর্ট হলো এক দেশ থেকে আসে যাওয়ার একটা দলিল, ডকুমেন্ট এইটা। হ্যাঁ, ওনারা কোন সময়টা দেখেন, আমি বলছি না প্রত্যেকটা সমালোচনা করতে না, ইস্যু করতে চান। এই যে ইসরায়েলের সাথে আমাদের প্যালেস্টাইনের যে সমস্যাটা, কোন বৎসর হয় না বলেন তো? বৎসর আগে পরে প্রতি বৎসরই তো হচ্ছে, কোনো না কোনো ইস্যু নিয়ে একটা হামলা হচ্ছে, আবার একটা সমঝোতা হচ্ছে, আবার সিজফায়ার হচ্ছে, আবার হচ্ছে। এটা তো আমাদের বিষয় না। দেখুন 50 আমাদের বছর এটা আমাদের বিষয় ছিল, হ্যাঁ এখন এটা আমাদের আর 50 বিষয় না। বছরে আমরা ই পাসপোর্টে পা অবৈধভাবে দিয়েছি। ক্ষমতায় থাকতে ই হলে পাসপোর্ট অনেক কিছু করতে হয়। বিশ্বের অনেক দেশেই নেই, বাংলাদেশ এখন ই পাসপোর্ট দিচ্ছে। অর্থাৎ এই এক পাসপোর্টের আধুনিক জন্য আমার এই প্রযুক্তি, জায়গাটা একটা আধুনিক প্রযুক্তি, আপনি লিখতে হবে না, আপনি অটোমেটিক পাস হয়ে যাবেন, যেটা বিশ্বের অনেক উন্নত দেশে এখনো করতে পারেনি। আমরা এই কাজটি শুরু করেছি, এটাকে পজিটিভ দেখা দরকার। সেখানে আমরা বলতে পারি না কোন দেশে যাবে কি, এটা আমি একটা ভাষা হতে পারে না। পাসপোর্টের র্যাঙ্কিং এ কিন্তু বাংলাদেশ 100 পেছনে, 100 পরে। জি, আর আমাদের মালয়েশিয়ার হাতে- ranking আমরা কিন্তু 20 আমরা বলি কি, আর কিন্তু মালয়েশিয়া যেহেতু কিন্তু আমরা একটা নতুন এখনো- জি, আমাদের এখনো হাতে লেগে আসলে গেছে, একেবারে সময় শেষ। সেখানে এই আলোচনা ইস্যু নিয়ে বিষয়, পরবর্তীতে এই আবার সময়, কখনো আলোচনা করব। এই ফাঁক দিয়ে আলোচনার বিষয়টা হতেই পারে না। নিউজ এন্ড ভিউজ আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন।